স্কুল কলেজে তো আমাদের কত কিছুই শেখানো হয়, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন? টাকা ম্যানেজ করার আসল ফর্মুলাটা কিন্তু আমাদের কেউই শেখায় না। আজ আমরা ঠিক সেই গোপন কোডটাই ভাঙতে চলেছি, যেটা আমাদের ফিন্যান্সিয়াল ফ্রিডমের পথে নিয়ে যেতে পারে। চলুন, শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা সহজ কিন্তু খুব দরকারি প্রশ্ন করি। একবার ভাবুন তো, কালকে যদি হঠাৎ করে আপনার আয়ের রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? কতদিন চলতে পারবেন? হাতে যা আছে তা দিয়ে কি মাস চলবে, নাকি 10 দিনের মাথাতেই অন্যের কাছে হাত পাততে হবে? বিশ্বাস করুন আর নাই করুন, একটা পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় 90% মানুষ সারা জীবন হাড় ভাঙা খাটুনি করার পরেও শেষ বয়সে গিয়ে আর্থিক সমস্যায় ভোগেন। আর এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি জানেন? সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের অভাব। আসলে বেশিরভাগ মানুষই একটা ফাঁদে আটকে যান। এটাকে বলে মানি ট্র্যাপ বা টাকার ফাঁদ। মানে আয় যত বাড়ে, খরচও ঠিক ততটাই বেড়ে যায়, কিন্তু সেভিংস সেটা সেই শূন্যই থেকে যায়। চলুন রহিম আর করিমের গল্পটা দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন দুই বন্ধু, রহিম আর করিম। রহিম মাসে 50,000 টাকা কামায়, দামি ফ্ল্যাটে থাকে, উইকেন্ডে বড় বড় রেস্টুরেন্টে খায় আর হাতে লেটেস্ট আইফোন। কিন্তু মাস শেষে পকেট একদম ফাঁকা, উল্টো ক্রেডিট কার্ডে বিশাল দেনা। আর অন্যদিকে আছে করিম, ওর আয় মাত্র 20,000 টাকা, খুব সাধারণ জীবনযাপন করে আর টাকাটা জমায়। এবার ভাবুন তো 5 বছর পর কি হলো। করিম নিজের ফ্ল্যাট বুক করে ফেলেছে, আর রহিম এখনও মাসের ভাড়ার টাকা নিয়েই চিন্তায় অস্থির। তো দুজনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় হলো? করিম কি কোনো লটারি জিতেছিল? না, একদমই না। পার্থক্যটা হলো একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল সূত্রে। করিম হয়তো না জেনেই সে সূত্রটা ফলো করেছে, আর সেই সিক্রেট কোডটা হলো 50-30-20 রুল। নিয়মটা কিন্তু খুবই সহজ। আপনার মোট ইনকামকে জাস্ট 3টা ভাগে ভাগ করে ফেলতে হবে। আপনার আয়ের 50% যাবে আপনার প্রয়োজনে, মানে নিডসের পেছনে। 30% যাবে আপনার শখ বা ওয়ান্টসের জন্য, আর সবচেয়ে জরুরি যে 20% সেটা সোজা চলে যাবে সেভিংসে। চলুন এবার এই ভাগগুলোকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, কারণ সবচেয়ে বড় গণ্ডগোলটা কিন্তু এখানেই হয়, প্রয়োজন আর শখের পার্থক্যটা বুঝতে না পারার কারণে। প্রয়োজন বা নিডস হলো সেই খরচগুলো যেগুলো ছাড়া আমাদের জীবনধারণ করাই কঠিন। যেমন ধরুন বাসার ভাড়া, মাসের বাজার, ইলেকট্রিসিটি বিল বা অফিসে যাতায়াতের খরচ। একটা কথা মাথায় রাখতে হবে, এই খরচগুলো যেন কোনোভাবেই আয়ের 50%-এর বেশি না হয়। যদি হয়ে যায় তাহলে উপায় কিন্তু দুটো: এক, লাইফস্টাইল কিছুটা ডাউনগ্রেড করতে হবে, অথবা দুই, আয় বাড়ানোর রাস্তা খুঁজতে হবে। এবার আসি শখের কথায়, মানে ওয়ান্টস। সত্যি বলতে আমাদের পকেটটা সবচেয়ে বেশি খালি হয় কিন্তু এই শখের পেছনেই। এগুলো হলো সেই সব খরচ যা আমাদের জীবনকে হয়তো আরেকটু সুন্দর করে, কিন্তু এগুলো না করলেও বেঁচে থাকতে কোনো অসুবিধা হয় না। যেমন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, প্রায় বাইরে খেতে যাওয়া বা দামি ব্র্যান্ডের জামা কাপড় কেনা। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখুন, যোগাযোগের জন্য একটা সাধারণ স্মার্টফোন আমাদের প্রয়োজন, কিন্তু শুধু বন্ধুদের দেখানোর জন্য লেটেস্ট মডেলের আইফোন কেনাটা কিন্তু শখ। ঠিক সেভাবেই পাবলিক ট্রান্সপোর্ট প্রয়োজন হতে পারে, কিন্তু রোজ রোজ উবার চড়াটা অবশ্যই শখের মধ্যে পড়ে। এই ছোট্ট পার্থক্যটা ধরতে পারাটাই আসল খেলা। তাই এখন থেকে যে কোনো কিছু কেনার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন: এই জিনিসটা কি আমি নিজের ভালো লাগার জন্য কিনছি, নাকি অন্যকে দেখানোর জন্য? যদি উত্তর হয় অন্যকে দেখানোর জন্য, তাহলে ওখানেই থেমে যান। বিশ্বাস করুন, এই 30% খরচের লাগামটা যদি একবার ধরতে পারেন, তাহলেই আপনার সঞ্চয়ের রাস্তাটা খুলে যাবে। আচ্ছা, এবার চলুন কথা বলি এই নিয়মের সবচেয়ে শক্তিশালী অংশটা নিয়ে, যেটা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করে তোলার ক্ষমতা রাখে। আর সেটা হলো ওই 20% সেভিংস। আমরা বেশিরভাগ মানুষ কি ভাবি, যে মাস শেষে যা টাকা থাকবে সেটাই জমাবো। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আসল নিয়মটা হলো ইনকাম থেকে প্রথমেই সেভিংসটা বাদ দিতে হবে। বাকি যা থাকবে সেটা দিয়ে মাস চালাতে হবে। মানে স্যালারি পাওয়ার সাথে সাথেই আপনার আয়ের 20% টাকা আলাদা করে ফেলুন। এমনভাবে সরিয়ে ফেলুন যেন এই টাকাটা আপনার কাছে ছিলই না। এখন প্রশ্ন আসতে পারে, এই জমানো টাকাটা নিয়ে কি করব? বালিশের নিচে বা ব্যাংকে ফেলে রাখলে কিন্তু হবে না, কারণ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আপনার টাকার ভ্যালু দিন দিন কমিয়ে দেবে। তাই এই টাকাটাকে ইনভেস্ট করতে হবে, মানে বিনিয়োগ করতে হবে। আর এখানেই কাজ করে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধির সুদের ম্যাজিক। স্বয়ং আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলে গেছেন। এই চার্টটা একবার দেখুন। সময়ের সাথে সাথে ইনভেস্টমেন্টের শক্তিটা কি অসম্ভব হতে পারে তা এখানে স্পষ্ট।
ধরুন প্রতি মাসে মাত্র 10,000 টাকা যদি লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা হয় তাহলে সেটা কিভাবে একটা বিশাল অঙ্কে পরিণত হতে পারে আমরা অনেকেই ভাবি আরে অল্প টাকা জমি আর কি হবে আর এই ভাবতে ভাবতেই শুরু করা হয় না কিন্তু মনে রাখতে হবে বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। তো যারা এই নিয়মটা ফলো করার জন্য মোটামুটি প্রস্তুত তাদের জন্য আরও কয়েকটা প্রো টিপস আছে, এগুলো আপনার ফিনান্সিয়াল জার্নিকে আরও অনেক সহজ করে দেবে। প্রথম কথা হলো ঋণ। যদি আপনার মাথায় কোনো লোন, বিশেষ করে ক্রেডিট কার্ডের মতো হাই ইন্টারেস্ট লোন থাকে তাহলে ওই 20% সেভিংস দিয়ে সবার আগে সেই দেনা শোধ করুন, কারণ লোনের সুদ আপনার ইনভেস্টমেন্টের রিটার্নের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আগে ঋণমুক্ত হন, তারপর পুরো টাকাটা ইনভেস্টমেন্টে লাগান। আরেকটা খুব জরুরি জিনিস হলো এমার্জেন্সি ফান্ড। এটা হলো আপনার ফিনান্সিয়াল লাইফ জ্যাকেট। ধরুন হঠাৎ চাকরি চলে গেল বা পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়ল, এই ফান্ড তখন আপনাকে বাঁচাবে। অন্তত 3 থেকে 6 মাসে চলার মতো খরচ একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন। মনে রাখবেন এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্টের অংশ নয়। এখন মনে হতে পারে এত সব হিসাব রাখব কিভাবে? আর এখানেই টেকনোলজিকে কাজে লাগাতে হবে। প্লে স্টোরে অনেক ফ্রি মানি ম্যানেজার অ্যাপ আছে। প্রতিদিনের ছোট বড় সব খরচ সেখানে লিখে রাখার অভ্যাস করুন। মাস শেষে যখন রিপোর্টটা দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার টাকাটা আসলে কোথায় যাচ্ছে। আর এই অভ্যাসটাই আপনাকে অপ্রয়োজনীয় খরচ কমাতে অনেক সাহায্য করবে। আসলে দেখুন, ধনী হওয়াটা কোনো রকেট সায়েন্স নয়, এটা হলো ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার খেলা। আর এই 50-30-20 রুলটা আমাদের সেই ডিসিপ্লিনটাই শেখায়। আমাদের এডুকেশন সিস্টেম হয়তো আমাদের ভালো চাকরি করতে শেখায়, কিন্তু টাকা ম্যানেজ করতে শেখায় না। কিন্তু আজ সেই সূত্রটা আমাদের হাতের মুঠোয়। একটা খুব বিখ্যাত কথা আছে, গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় ছিল 20 বছর আগে, আর দ্বিতীয় সেরা সময়টা হলো ঠিক এখন। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কথাটা 100% সত্যি। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। আসল কাজ হলো আজ থেকে, এই মুহূর্ত থেকে শুরু করা। তো সিদ্ধান্ত এখন আপনার। আগামী 5 বছরও কি একইভাবে কেটে যাবে, নাকি আজ থেকেই আয়ের ভাগ করে ভবিষ্যতের দিকে প্রথম পা বাড়াবেন? আপনি কি আজই শুরু করতে প্রস্তুত?